আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়। মানে গভর্নমেন্ট আসলে কি এটা বোঝা যাইতেছে না। হাসিনার সময় নাকি বোঝা যাইতো যে ব্যারিকেড পেরিয়ে এখন জামাতের কর্মীরা শাপলা চত্বরের মুখোমুখি অবস্থানে তারা যাচ্ছে। এই তারেক রহমানের এই অবৈধ ক্ষমতা এই জনগণ আর মেনে নেবে না। জনগণ রাস্তায় নেমেছে। এদিকে আজ হাসনাত আব্দুল্লাহর ঘোষণায় জামাতের লক্ষ লক্ষ কর্মী একসাথে রাজপথে নেমেছে। তারেক রহমানের বাসভবন ঘেরাও করে সারা দেশে অসংখ্য ঘটনা ঘটেছে। আজকে আমরা আমাদের জায়গা থেকে বর্তমান সরকারের সমালোচনাগুলো করি, কিন্তু আমরা যেন বিগত 16-17 বছরের যে এত বড় লুটপাটের রাজ্য, যেটার ফলে একটা গণঅভ্যুত্থান হতে হলো, হাজারের অধিক মানুষকে জীবন দিতে হলো। বিএনপি এমন ফাঁদে পড়েছে তাদের ক্ষমতা বেশি দিন টিকবে না। অবশ্য ঘটনা ডক্টর ইউনূসই ঘটিয়ে দিয়েছেন এবং বিএনপিকে সাথে নিয়েই ডক্টর ইউনূস এই আকামটা করেছে। যে নাটকীয় গল্প গত কয়েকদিন ধরে আপনারা শুনছেন, তার পেছনের আসল সত্যটা শুনলে আপনি চমকে যাবেন। অন্যদিকে এমন ভাবে সজ্জিত করছে যাতে তারা শর্তগুলো উপর চাপিয়ে দিতে পারে। মূলত একটা সিগন্যাল দিচ্ছে যে হয় শর্ত মানো, না হলে যে কোনো মুহূর্তে আক্রমণ ধেয়ে আসবে। বিএনপি মানেই বিশ্বাসঘাতক, বিএনপি মানেই বেঈমান। সে কথা দিয়ে কথা রাখে না। কারণ আমাদের কইতে হয় তুসকো ইজাহারে মোহাব্বত কি কসম ইতনা বাতা জুলাই সনদ মাননা হি नहीं था। এই বিশ্বাসঘাতক সে বিশ্বাসের সেই কাগজে দস্তখত করেছিলি কেন? কে চাঁদাবাজ? আমি এটা শুনতে চাই না। চাঁদাবাজ আমি হলেও আমারও হাতে হ্যান্ডকাপ পরানো হোক। চাঁদাবাজ কোনো দলের হতে পারে না। এরা দলের নাম ভাঙানো বর্ণচূড়া। এদেরকে শনাক্ত করে এই সংসদ থেকে আমরা শপথ নেই। একদিকে সংসদ গরম করেছিলেন জামাতে আমির, আজকে হাসনাত আব্দুল্লাহ সরাসরি বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং একটা ঘোষণা দেয়। এই ঘোষণাটি দেওয়ার পর সারা দেশে একটা তুলপাড় পরিস্থিতি হয় এবং বিএনপি জামাতের মধ্যে মুখোমুখি লড়াই লেগে যায়। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের পর যে ঘটনাগুলো ঘটেছে এবং জামাতে আমিরের যে খারাপ অবস্থা হয় সেই সবও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, জামাতের গোপন আক্রমণ, অন্যদিকে বিএনপি দলের গোপন অ্যাকশন, সেই সবও দেখতে পারবেন। আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়। মানে গভর্নমেন্ট আসলে কি এটা বোঝা যাইতেছে না। মানে এটা আসলে হাসিনার সময় নাকি বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। মানে দিন শেষে দেখবেন ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা, দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করতে হাসিনা। তো এখন আসলে এই জায়গায় মানে ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্টস। আমার কাছে এটা মনে হইতেছে, মানে আমি নিশ্চিত না। কারণ এবং আপনি দেখবেন খুব শীঘ্রই এটা বলা হবে যে আমাদের প্রাইম মিনিস্টারকে HPM-কে ভুল বোঝানো হয়। এখন ভুলটা বুঝায় কারা? দেখা যায় এখানে অনেক ধরনের ফ্রিঞ্জ এলিমেন্ট আমার কাছে মনে হয় গভর্নমেন্টের সাথে আছে, যারা আমাদের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে গভর্নমেন্টকে অনেক দূরে সরিয়ে নিচ্ছে। এবং এখানে আমাদের যে সংস্কারের ইনস্টিটিউশনাল আমাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের বিউরোক্রেসির জায়গায় হচ্ছে একটা মেসিভ একটা আমাদের এটা হচ্ছে রিস্ট্রাকচার হওয়ার দরকার ছিল, আমাদের পুলিশ সংস্কার কমিশন হওয়ার দরকার ছিল। এই সব জায়গা থেকে গভর্নমেন্ট অনেক দূরে সরে গিয়েছে। কারণ গভর্নমেন্টের কাছে মনে হচ্ছে সে যদি সবকিছুকে নিয়ন্ত্রণ না করতে পারে, সবগুলোকে যদি ডিসঅ্যাপ্রোপ্রিয়েট না করতে পারে, সে নাকি সরকার যথাযথভাবে চালাতে পারবে না। এখন আমার কাছে ম্যাডাম খুব ভালো বলেছেন কিছুক্ষণ আগে যে শেখ হাসিনা থেকে তো সবচেয়ে বেশি হচ্ছে মানে সেন্ট্রাল একদম সবকিছুকে সেন্ট্রালাইজ করা, হাসিনা কেন্দ্রিক যেভাবে সবকিছু সেন্ট্রালাইজ হয়েছে, এর থেকে শক্তিশালী তো আর কেউ থাকে নাই, আর কেউ ছিল না। তারপরেও তো শেখ হাসিনা টিকে থাকতে পারে নাই। এখন গভর্নমেন্টের মাথার মধ্যে যদি এটা এখন হয় যে আমাকে সবকিছুই নিয়ন্ত্রণ আমার লাগবে, সবকিছুই আপনার হচ্ছে তারিখ যে এসে সমাধান করতে হবে। একদিন দেখলাম যে মিনিস্ট্রিতে কোনো এক এমপ্লয়ের ওনার ছেলে হারাই গেছে, এইটা হচ্ছে এই জায়গায় হচ্ছে তারিখ জিয়া হচ্ছে এই জিনিসটাকে সলভ করতে হয়েছে। তো এই জিনিসটা আমাদের জন্য কোনো সুখকর নয়। এবং ওই দিন জনাব সালাউদ্দিন সাহেব বললেন, উনি স্বীকার করলেন, এটা গভর্নমেন্টের একটা দীনতা, উনি স্বীকার করলেন যে আমরা আসলে যে একরকমের এটা ওনাদের হচ্ছে সংস্কার নির্বাচন হওয়ার জন্য ওনারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে। মানে যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। এবং এটা এক ধরনের এর থেকে ভণ্ডামি, মানে উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, উনি ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন যে আমরা স্বীকার করে নিচ্ছি যে নির্বাচন যেন কোনোভাবেই পিছানো না হয়, সেজন্য আমরা একরকমের পরিচি মুঘলের হাতে খানা খেতে হবে একসাথে, এইভাবে হচ্ছে আমরা নির্বাচনটাকে মেনে নিয়েছি। এবং সংস্কার ওই সময় আপনারা যা বলেছেন সেটাকে আমরা মেনে নিয়েছি। এখন যেহেতু আমরা নির্বাচিত হয়ে গিয়েছি, এখন আর মানুষকে পিপলকে কেয়ার করার আমাদের কোনো সময় নেই। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না। এবং আমাদের প্রত্যেকটা সিটিজেন বিট্রেড ফিল করছে, চিটেড ফিল করছে, এবং প্রতিষ্ঠানগুলো বিট্রেড ফিল করছে। কারণ আপনি বলেছেন এবং পুলিশ সংস্কার কমিশন, পুলিশের সুরক্ষার জন্য পুলিশ সংস্কার কমিশন দরকার ছিল।
আপনারা দেখেন পুলিশকে কিভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে দীর্ঘ 17 বছর। ভাই পুলিশই তো মানুষ, সে মানুষ না, তার তো নিজস্ব হচ্ছে প্রোটেকশনের দরকার আছে। কিন্তু আপনি দেখেন আবার পুলিশের পোস্টিং, আবার হচ্ছে পুলিশের প্রমোশন, আবার পুলিশের পদায়ন, সবগুলাকে হচ্ছে আপনার মন্ত্রীর ইচ্ছার মধ্যে আপনি রেখে দিলেন। আবার আপনি দেখেন আপনার বিচার বিভাগের আপনার হচ্ছে সংস্কারটা হয় নাই। এখানে সেক্রেটারি ওই দিন আইনমন্ত্রী সংসদে দাঁড়াইয়া উনি অনেকগুলা সত্য উনি চেপে গিয়েছেন এবং উনি অনেকগুলা অসত্যের অবতারণা করেছেন কাব্যিকভাবে এবং খুবই মানে এত মানে এইভাবে লাই বলতে পারে, এটা আমার কাছে খুব অবাক হয়েছে। উনি বলেছেন পোস্টিং প্রমোশন পদোন্নতির এটার কোনো এখতিয়ার নাকি আইনমন্ত্রীর নাই। খাতা কলম অবশ্যই নাই, কিন্তু প্র্যাকটিসে আইনমন্ত্রী যেটা বলে সেটাই হয়। এখন আপনি একটা বিচারক ফেয়ারলেস কোন একটা বিচার কার্য পরিচালনা করবে, বাংলাদেশে এই পরিস্থিতি নাই। আপনি তার সেক্রেটারিয়েটটা আপনি তাকে দখল করে রাখলেন। আমাদের ব্যুরোক্রেসিকে আপনি হচ্ছেন স্ট্রাকচারাল রিফরমেশন আনলেন না, এবং এটা না আনার কারণে যেটা হয়েছে পুরা জাতির প্রত্যেকটা ভোটার, ইভেন বিএনপিকে যারা ভোট দিয়েছে তারাও প্রতারিত হয়েছে, তারাও নিজেরা চিটেড ফিল করছে। কারণ দিন শেষে তো বিএনপি রাষ্ট্র কাঠামোর বাইরে না। বিএনপির হয়তো আপনি যদি পার্টি পলিটিক্স করে কত মানে একটা নির্দিষ্ট যদি অংশ 5% বা 10% পার্টি পলিটিক্স করে, ভোটার মানেই তো কর্মী না। যারা ভোটার ভোট দিয়েছিল যে বিএনপি এসে এইগুলোর সংস্কার করবে, তারাও এখন বিট্রেড ফিল করছে। সেজন্য আমাদের এখন রিঅর্গানাইজ হইতে হবে। আমাদের এখানে যারা আছে আমাদের রিঅর্গানাইজ হইতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র ফাইটটা সংসদের ভিতরে না, আমাদের সংসদের বাইরে, আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আমজনতা যে নাগরিক হয়ে উঠবে, সেই লড়াইটা আমাদের সেটা অব্যাহত রাখতে হবে। সেটা সংসদের ভিতরে এবং সংসদের বাইরে একইভাবে অব্যাহত রাখতে হবে। আবার যেন এমন কোন সিস্টেম বিদ্যমান না থাকে যে সিস্টেমের মধ্য দিয়ে আবার নতুন করে শেখ হাসিনা উৎপাদন না হয়। আমাদের আবার মাথায় রাখতে হবে সেটার মধ্য দিয়ে একজন ব্যক্তি ঢুকে আবার শেখ হাসিনা হয়ে বের হবে, এরকম কোনো যেন রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান না থাকে। সেজন্য আমাদের লড়াইটা অব্যাহত রাখতে হবে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে। এবং আমরা অবশ্যই, আমরা যেহেতু 5 আগস্ট জুলাইয়ের মধ্য দিয়ে আমরা এই পর্যন্ত গিয়েছি, আমরা সংস্কার অবশ্যই আনবো। আজকে না হোক আগামীকাল না হোক পরশু। এটা অবশ্যই, এটা জাতি, এটা হচ্ছে আমাদের নিয়তি এবং এটা হচ্ছে আমাদের চূড়ান্ত, আমাদের বাংলাদেশের প্রয়োজন, বাংলাদেশের চূড়ান্ত নিয়তি হচ্ছে সংস্কার। বিএনপি এমন ফাঁদে পড়েছে তাদের ক্ষমতা বেশি দিন টিকবে না। অবশ্য ঘটনা ডক্টর ইউনূসই ঘটিয়ে দিয়েছেন এবং বিএনপিকে সাথে নিয়েই ডক্টর ইউনূস এই আকামটা করেছেন। দর্শক, এই আলোচনা করছি আনু মোহাম্মদের একটা বক্তব্য। সরকার আসলে বলছে সবার আগে যুক্তরাষ্ট্র, সরকার আসলে চলছে সবার আগে যুক্তরাষ্ট্র নীতিতে। এর মানে তারেক রহমান যে বলছে যে বাংলাদেশ ফার্স্ট, না, বাংলাদেশ ফার্স্ট না, এই সরকারের নীতি হচ্ছে আমেরিকা ফার্স্ট। হ্যাঁ, আমেরিকা ফার্স্ট নীতিতে চলতে সরকার বাধ্য হচ্ছে, কারণ নির্বাচনের 3 দিন আগে একটা চুক্তি হয়েছে, যে চুক্তি হচ্ছে আমেরিকার সাথে তাবেদারি চুক্তি, গোলামি চুক্তি, দালালি চুক্তি। ওই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কোনো সক্ষমতা বিএনপি সরকারের নাই। যদি জনগণের চাপে কোনো কারণে, এমনকি পার্লামেন্টে ওই চুক্তি উত্থাপন করার সাহস বিএনপি নেই, কারণ ওই চুক্তি একটা তাবেদারি চুক্তি, গোলামি চুক্তি। এটা তারেক রহমানকে সাথে নিয়ে ইউনূস করেছে। আর তারেক রহমানকে সাথে নেওয়া বলতে ওখানে বিএনপির যে এজেন্ট ছিল, স্পাই ছিল ইউনূস সরকারের মধ্যে, সেই খলিল রহমানই সবকিছুর কলকাঠি নেড়েছেন। আর ইউনূস নিজেও বিএনপির এজেন্ট ছিল, কারণ ইউনূস তারেক রহমানের সাথে চুক্তি করেছে লন্ডনে, যে সেই চুক্তি অনুযায়ী তারেক রহমানকে ক্ষমতা এনে দিয়েছে। ইউনূস বিএনপির লোক, ডেফিনেটলি আমরা ইউনূসকে নিরপেক্ষ মনে করতাম এবং তার হাসিতে ভুলে গিয়েছিলাম। জামাতের আমিরকে কাছে পেলে যে হাসি দিতেন, আমরা মুগ্ধ হতাম। এবং আমিও যতটুকু দেখেছি, আমার মতো ক্ষুদ্র লোককেও কাছে পেলে যেভাবে হাসি দিতেন, আসলে তিনি ছিলেন বিএনপির লোক। ইটস ভেরি সিম্পল। ইউনূসের যে ব্যক্তি জীবন, টুপি পরেন, ঈদের নামাজ পড়তে যান, কিন্তু তার যে ব্যক্তি জীবন, এটা তো পশ্চিমাতা আছে, তার মধ্যে তো ইসলাম নাই। ভালো মানুষ, ঠিক আছে, তুলনামূলকভাবে সৎ, অনেক ভালো দিক আছে, সেটা ডেফিনেটলি বলবো, যার কারণে তিনি বিএনপির দালাল হলেও আমরা তাকে সমর্থন করেছি, অথবা অনেক দিক থেকে করবো, এমনকি তিনি রাষ্ট্রপতি হলে খুশি হব। কিন্তু তারপরে তিনি বিএনপি লোক এবং জামাত ইসলামীকে পছন্দ করবেন, জামাত ইসলামীর মতো একটা ধর্মভিত্তিক দল, একটা ইসলামী দলের হয়ে কাজ করবেন বা তাদেরকে ক্ষমতা আনার চেষ্টা করবেন, তাদেরকে ফেভার করবেন, এই চিন্তা করাটাও ভুল ছিল। জামাতের পারসেপশনই রাখা উচিত ছিল যে ইউনূস তো জামাত বিরোধী হবেন, এটাই নর্মাল। কারণ ইসলামের পক্ষের কাউকে নোবেল প্রাইজ দেওয়া হবে শান্তিতে, ইটস ইম্পসিবল। এবং গ্রামীণ ব্যাংকের যে সুদের ব্যবসা, কোনো ইসলামের পক্ষের কেউ বা ইসলামের প্রতি, ইসলামপন্থীদের প্রতি সহমর্মিতা আছে এরকম কেউ এটা করবেন, এটাও বাস্তবসম্মত না। তবে হ্যাঁ, জামাত ইউনূসের হাসি দেখে ভুলে গেছে, আর ইউনূসের যে ব্যক্তিত্ব, সেটার মাধ্যমে জামাতকে অনেকটা বিভ্রান্ত করেছে। জামাত ইউনূসকে অসম্ভব বিশ্বাস করতেন, কিন্তু আসলে তো তিনি বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছেন। এখন বিএনপিকে ক্ষমতা এনে দিয়ে বিএনপিকে ফাঁদের মধ্যে আটকে দিয়েছেন। ওই যে তাবেদারি চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাবেদারি চুক্তি,
এবং চুক্তির ফলে দেখেন ওই চুক্তি যাতে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা যায় এই জন্য একদম মার্কিন যুক্তরাষ্ট্রের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালালকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র তারেক রহমানের মাধ্যমে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশকে নিয়ে যে আকর্ষণ আগ্রহ, তার একটা বড় অংশ পরিবেশ ও বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত। বন ও পরিবেশ রক্ষার নামে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের অনেক এজেন্ডা বাস্তবায়ন করবে বা তাদের অনেক চাওয়া পূরণ করবে। তো সেই জায়গায় বন ও পরিবেশ মন্ত্রী আমাদের যে যিনি হয়েছেন আব্দুল রহমান মিন্টু, তিনিও একদম মার্কিন যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ লোক। তো দর্শক, এইভাবে আরো অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের লোক বসিয়ে দিয়েছে, যার ফলে বাস্তবতা হচ্ছে এরকম যে এই সরকারের সমস্ত নীতি ইউএস ওরিয়েন্টেড এবং আমেরিকা খুশি হবে না বেজার হবে। আমেরিকার সাথে যে গোপন তাবেদারি চুক্তি, সেই চুক্তির বিরুদ্ধে যায় কি যায় না, এগুলো হিসাব করে চলতে হয়। এর মানে বিএনপি সরকারের নীতি হচ্ছে যে আমেরিকা ফার্স্ট। এমনকি রাশিয়ার কাছে একটু কম দামে তেল এবং গ্যাস কিনবে, তাও আব্বা আমেরিকা, ট্রাম্প আব্বা আপনি বলেন, আপনি একটু প্লিজ অনুমতি দেন। আপনি চিন্তা করেছেন যে কতটা আমেরিকার তাবেদারি করে চলতে হচ্ছে এই সরকারকে? এটি আনু মোহাম্মদ বলেছেন। হ্যাঁ, আনু মোহাম্মদের এদের একটা ভিন্ন এজেন্ডা আছে। এরা সারা জীবন আমেরিকা বিরোধিতা করবেন, এটা এদের রক্তে। এরা যেহেতু বামপন্থী সমাজতন্ত্রী, এটা বলবেন। কিন্তু এটা শুধু বামপন্থীরা বলছে না, মার্কিন যুক্তরাষ্ট্রের যে তাবেদারি চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি, এটা তো আমরাও বলছি। তবে কিছু কিছু ক্ষেত্রে এই আনু মোহাম্মদের যে বক্তব্য এবং আমাদের বক্তব্য মিলে যাচ্ছে, জাস্ট এই কারণে আলোচনাটা করছি। তবে এইসব চুক্তির বিরোধিতা করতে এগুলো জামাতের চাইতে এই আনু মোহাম্মদের বা বামপন্থীদের রেপুটেশন ভালো, সিপিবি এদের রেপুটেশন ভালো। অতএব এই চুক্তি নিয়ে, যেহেতু এই আনু মোহাম্মদের প্রথম আলো ডেইলি স্টারের লোক, 16 থেকে 20 গ্রেডের একটা চাকুরির জন্য, একটা পিয়ন পোস্টের চাকুরির জন্য মানুষ নিজের ভিটা বাড়ি বন্ধক দিয়ে 10-15 লাখ টাকা ঘুষ দিতে রাজি থাকে। কিন্তু একজন পিয়ন তার ওই বেতন দিয়ে কোনোদিন তার সংসার ভালোভাবে চালাইতে পারবে না। তার মানে ওই 10-15 হাজার টাকা তার মূল লক্ষ্য না। তার মূল লক্ষ্য ওই পদটাকে ব্যবহার করে অসৎ উপায়ে আরো টাকা উপার্জন করা, যেখানে মানুষদেরকে জিম্মি করা হয়, যেখানে অনেক মানুষের সাথে বৈষম্য হয়, অনেক মানুষের সাথে অন্যায় হয়, যেখানে মানুষ তার ন্যায্য অধিকারটা পায় না। তো সামগ্রিকভাবে আমরা একটা চক্রের মধ্যে, দুষ্টু চক্রের মধ্যে ঢুকে গিয়েছি। আমাদের এটা থেকে মুক্তি প্রয়োজন। আমাদের বিগত 16-17 বছরের এই ফ্যাসিস্ট রেজিম তাদের সময়ে পাচার করেছে প্রায় 11 লক্ষ কোটি টাকা, যেটা দিয়ে 35-40টা পদ্মা সেতু নিমিশেই বানানো যেত। যেই পদ্মা সেতু নিয়ে এত গৌরব, সেখানেও প্রায় 30-40% টাকা তারা লুটপাট করেছে। আমরা দেখলাম সেই শেখ হাসিনা গর্বের সাথে নির্লজ্জভাবে বলছে যে তার পিয়নেরই প্রায় 400 কোটি টাকা আছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। অর্থাৎ একজন পিয়ন কতটা লুটপাট করলে সে 400 কোটি টাকার মালিক হতে পারে। তাদের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, তার শুধু লন্ডনে বাড়ি ছিল 360টা। মানে আমি শুধু এই কথাটা বলি যে তার শরীরে হাড় 206টা। মৃত্যুর পর এক একটা হাড়কে, তার এক একটা বাড়িকে যদি এক একটা কবর মনে করে এক এক জায়গায় রাখা হয়, তাও অনেক বাড়ি বেঁচে যাবে। তো বাড়ি খেকো এরকম অসংখ্য তাদের মন্ত্রী ছিল, যেখানে এই এক মন্ত্রী সাইফুজ্জামান প্রায় 10,000 কোটি টাকা পাচার করেছে। আপনি দেখবেন ভাইরা বলেছেন ব্যাংকিং খাত নিয়ে যে এক সালমান এফ রহমান প্রায় 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা লুটপাট করেছে। এবং শেখ হাসিনার পরে 3-4টা মানুষ মিলে শেখ হাসিনার 3-4টা হাত হিসেবে পুরো বাংলাদেশকে এভাবে নিয়ন্ত্রণ করতো, লুটপাট করতো। তো আমরা যেটা এখন হয়েছে, বর্তমান সরকার থেকে শুরু করে টকশো টেবিল প্রত্যেকটা জায়গায় সমালোচনা এখন বিএনপির জায়গা থেকে যখন আমরা শুনি, তখন অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বেশি শুনি এবং সেখানে সমন্বয়কদেরকে টেনে নিয়ে আসা হয়। আমরা আমাদের জায়গা থেকে বর্তমান সরকারের সমালোচনাগুলো করি, কিন্তু আমরা যেন বিগত 16-17 বছরের যে এত বড় লুটপাটের রাজ্য, যেটার ফলে একটা গণ অভ্যুত্থান হতে হলো, হাজারের অধিক মানুষকে জীবন দিতে হলো, এত মানুষকে রক্ত দিতে হলো, আমরা যেন এই ইতিহাসগুলো যেন আমরা ভুলে না যাই, এই শোষণগুলো যেন আমরা ভুলে না যাই, এগুলো যেন আমাদের আলোচনায় আসে। কারণ এটা অনেক বেশি জরুরি যে আমাদের যখন যৌক্তিক হোক অযৌক্তিক হোক তর্কটা যখন নিজেদের মধ্যে চলে আসে, তারা তখন দর্শক সারিতে বসে, যারা এতদিন এই লুটপাটগুলো করেছে, আরামায়েশ করে আর আমাদেরকে দেখে মজা নেয়।
তো আমাদের যেমন সেগুলো সামনে রাখতে হবে, সেই খতিয়ানগুলো সামনে নিয়ে আসতে হবে, পাশাপাশি সেগুলো থেকে শিক্ষাও নিতে হবে। আমরা আহ্বান করব আমাদের জায়গা থেকে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে, বর্তমানে সরকারি বিএনপি রয়েছে। তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাজী এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।